প্রবাসীদের কল্যাণ ও রেমিটেন্স বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী। জনাব আলী হায়দার চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এ সময়ের বাণিজ্যে। শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাইব যে এই যে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর বিষয়টা, এটা 50,000 মার্কিন ডলারে, আসলে 50 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছানোর যে একটা টার্গেট রয়েছে, সে বিষয়ে যদি বলতেন যে কিভাবে এটা সহজ হবে। এটা খুব সহজ। দেখেন, আমাদের এখন কত 37 বিলিয়ন, কালকে যে বাংলাদেশ ব্যাংকের স্টেটমেন্ট, আমাদের রিজার্ভে 37 বিলিয়ন এবং প্রবাসীরা 35 পয়েন্ট কত জানি পাঠিয়েছে। তো এই আমাদের আমরা যদি হিসাব করি, এটা হচ্ছে ফর্মাল চ্যানেলের হিসাবটা। ইনফর্মাল চ্যানেলের কোনো হিসাব আমাদের রেকর্ডে আসেনি। এখন যে ইনফর্মাল চ্যানেলটাকে যদি আমি ফর্মালে করতে চাই, তাহলে এনকারেজ করতে হবে এই যে যারা আমাদের বিদেশে আছেন তাদেরকে এনকারেজ করতে হবে। এনকারেজটা কি? ডেফিনেটলি এই সহজ সরল যারা শ্রমিক, আমাদের শ্রম ঘাম দিয়ে দেশের উন্নয়নের কাজ করছে, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কাজ করছে, আমরা তাদের জন্য কি কি ইনসেন্টিভ ডিক্লেয়ার দিয়েছি? কোনো কিছু ইনসেন্টিভ দিয়েছি? কখনো গভর্নমেন্টকে দেখেছি যে ডলারে যদি তারা ফর্মাল চ্যানেলে পাঠায় তাহলে হয়তো 2 টাকা বেশি পাবে। আসলে এটা কাজ করে না। এইটা ডিক্লেয়ার দিতে পারে কিনা বড় আকারে, যে ফর্মাল চ্যানেলে পাঠানোর পরে এন্ড অফ দি ইয়ার তুমি কী কী বেনিফিট পাবে, অথবা এখানে তাদের প্রবাসীর জন্য একটা বন্ড তৈরি করতে পারে, যে ফর্মাল চ্যানেলে যদি টাকা পাঠাও বা তুমি যদি আমাদের প্রবাসী বন্ড কিনো ফরেন কারেন্সিতে, তাহলে সেটার ইন্টারেস্টটা বেটার হবে। সেটা আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে সেটা আসলে শিক্ষিত যারা রয়েছেন তারা আসলে সেই বিষয়টা বুঝবেন। প্রবাসীদের বন্ড কেন তোমার লাভ হবে, বা দেশপ্রেমের যে বিষয়টি আপনি একটু আগে আপনার সঙ্গে আলাপ করছিলাম, যে দেশপ্রেমের জায়গা থেকে বৈধ পথে আসলে টাকা পাঠানো। কিন্তু যারা মানে একেবারে লেবার শ্রেণীর, যারা শ্রমিক শ্রেণীর, যারা বিদেশে গেছে, তারা আসলে চায় যে আমি টাকাটা পাঠালাম, আমার পরিবারের হাতে সরাসরি চলে গেল। এটা তো আপনি রাইটলি অ্যাড্রেস করেছেন। তো এটাকে আপনি বন্ধ করতে পারবেন না। এটা পৃথিবীর সব দেশে কিন্তু এই জিনিসগুলো হয়ে থাকে। তবে আমরা আমাদের আমাদের যে ভাইয়েরা যারা যখন যাওয়ার সময় যদি আমরা তাদেরকে সরকারের ঘোষিত কোনো ইনসেন্টিভ প্যাকেজ, ইন্টারেস্টিং প্যাকেজ, যেটা তাদেরকে আকৃষ্ট করবে, যেটা তারা রিয়েলি মিন করবে, মানে কথার কথা নয়, রিয়েলি মিন করবে, যে আমি 1 বছরে যদি আমার ডকুমেন্ট থাকে, আমি আসার সময় এই জিনিস নিয়ে আসতে পারবো, কিংবা আমি দেশে ব্যাংকের মাধ্যমে যদি এই টাকাটা পাঠাই, গভর্নমেন্ট আমাকে ইনসেন্টিভ আরও এত% দেশে আসার পরে কোনো ইনভেস্টমেন্টের জন্য, কোনো বাড়ির জন্য, লোনের জন্য, মানে আমাকে প্রায়োরিটি দেবে, সুযোগ দেবে। আসলে তো আপনি দেখেন, আমাদের এই দেশের এই খাতটা পৃথিবীতে যখন ইকোনমিক রিসেশন হয়েছে, আমাদের দেশটাকে বাঁচিয়ে রেখেছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা। কোভিডের সময় সমস্ত পৃথিবী যখন নরবর অবস্থা, তখন কিন্তু আমার দেশটাকে বাঁচিয়ে রেখেছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা, যারা ফরেন কারেন্সি দিয়ে। ঠিক এই চেঞ্জের মধ্যে এই গত 1.5 বছর, 2 বছর, 3 বছরের যে আগে যে মানে ফরেন কারেন্সি যে ইয়েটা হচ্ছে, এই ক্রাইসিসটাকে কিন্তু দেখেন আবার টেনে তুলেছে প্রবাসীরা। বারবার তারা প্রমাণ করেছে তারা এই দেশের অর্থনৈতিক সহায়ক শক্তি, বৃহৎ শক্তি, এবং সবচেয়ে কন্ট্রিবিউট করে তারা। কিন্তু এই যে শক্তিটাতে আসলে কাজে লাগানো এবং ভালোভাবে পরিকল্পনা নেয়া, সরকার যখন এই বিষয়ে পরিকল্পনা নেয় তখন কি আপনাদের অংশগ্রহণ থাকে কিনা, আপনাদের মতামত নেন কিনা? দেখেন, আমি 2004 থেকে আমি মোটামুটিভাবে আমি প্রথম বায়রার মহাসচিব। আমি সে থেকে এই পর্যন্ত, আমি লাস্ট আউটগোয়িং কমিটির মহাসচিব। আমি এই পর্যন্ত কথাই শুধু আলোচনা হয়, আলোচনার জন্য আলোচনা করা হয়। এয়ারপোর্টে লাউঞ্জ খোলা হয়, আমাদের যারা নীতি নির্ধারক তারা সুন্দর কথা বলেন, কিন্তু বাস্তব ভিত্তিক আলোচনা একদম, এটা অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে সবার ইনভলভমেন্ট থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা আছে, উনি প্রায়শ বলেন যে তাদেরকে আমরা সুযোগ সুবিধা দেব। আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অর্থমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক, সবাই এটা নিশ্চয়তা দিতে হবে যে প্রবাসীদের জন্য ফরমাল চ্যানেলে আমরা যখন তারা টাকা পাঠাবে, তারা রিসিট যদি দেখাতে পারে বৎসরে, তারা মানে কি কি সুবিধা পাবে, কি কি প্যাকেজের আওতায় আসবে, একটা প্যাকেজ ঘোষণা করতে হবে। তাহলে এটা একমাত্র, শুধু ওই কথার জন্য কথা, মানে এটা দিয়ে বাস্তবায়ন করতে হবে, ইমপ্লিমেন্টেশনটা লাগবে। এটার জন্য আমাদের সাথে কখনো
ওনারা আলাপ করেননি, পরামর্শ আপনি আলাপ মানে এই যে একটা কি করলে পরে আমরা পৃথিবীর বহু দেশের এক্সাম্পল বিভিন্ন সময় বিভিন্ন মিটিংয়ে আমরা দিয়েছি যে এই দেশ কীভাবে উঠছে, ওই দেশ কীভাবে উঠছে, ওই দেশের রিমিটেন্স কীভাবে বাড়ছে, সেটা আমরা তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু ভেরি আনফরচুনেট, আসলে আমলাতান্ত্রিক একটা বিষয় আছে, ওনারা এই মানে কথার জন্য কথাগুলো বলেন। কারণ গত ক্রাইসিসে যখন রিমিটেন্স যখন একদম নিচের দিকে নেমে আসছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলতেছিলেন তখন রিমিটেন্স পাঠানোটা হচ্ছে আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে কর্মী পাঠানো, এটা অর্থ মন্ত্রণালয়ের কাজ। অর্থ মন্ত্রণালয়ের সাথে যখন আলাপ করি তারা বলে যে এটা তো আমরা না, এখানে অ্যাম্বাসেডার কিংবা অ্যাম্বাসি তাদের যদি একটা ভূমিকা থাকে সেখানকার কমিউনিটির সাথে, দায়িত্বটাকে আসলে কেউ নিতে চান না। এটা একটা চেইনে নিয়ে আসতে হবে, এটা একটা চেইনে নিয়ে আসতে হবে। আপনার কাছে আরেকটা প্রশ্ন আমি করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের যে বাইরে যে ভাইয়েরা প্রবাসীরা যারা যাচ্ছেন, তারা প্রশিক্ষিত করা, তাদেরকে প্রশিক্ষণ দেয়া, দক্ষ করে তাদেরকে পাঠানো, শুধুমাত্র শ্রমিক কিন্তু দক্ষ শ্রমিক হিসেবে তাদেরকে পাঠালে আমাদের রেমিটেন্স প্রবাহটাকে অনেক বেশি বাড়বে, অনেক বেশি বাড়বে। আজকাল পৃথিবীতে প্রায় আমরা এখন তো যেহেতু এই সেটার জন্য কি কোনো পরিকল্পনা? আমরা যেহেতু এই ইন্ডাস্ট্রিতে আছি, আমরা বুঝি, যারা আমরা রিক্রুট করি, আজকাল পৃথিবীতে দক্ষ কর্মীর চাহিদাটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, অনেক বেশি বেড়ে যাচ্ছে। এবং সেখানে সুবিধাটা কি, মাইগ্রেশন কস্ট জিরো কস্টে তারা কিন্তু নিচ্ছে, তারা সার্ভিস চার্জ দিচ্ছে, সব কিছু তারা দিচ্ছে দক্ষ কর্মীর, এবং তারা বেতনও বেশি পাচ্ছে। এখন কত হচ্ছে দক্ষতা বলতে কি, দক্ষতা বলতে আমাদের যে টিটিসিগুলোতে যে ট্রেনিং দিচ্ছে, ইলেকট্রিশিয়ান, মেশন, এগুলো দক্ষতা, এগুলো সেমি স্কেল, এগুলোকে আমি মনে করি না যে এটা নট আপ টু দ্য লেভেল। এটা 3 মাস 6 মাসের ট্রেনিং দেয় ওদের অবকাঠামো। আমি টিটিসির ইয়েগুলো শুধু তাদেরকে আরও স্ট্রেংথেন করতে হবে, চাহিদা অনুযায়ী আমাদের কর্মীর চাহিদা, ডেস্টিনেশন কান্ট্রির চাহিদা অনুযায়ী ট্রেনিং সেন্টারগুলোকে আপগ্রেড করতে হবে, ট্রেনারদেরকে আপগ্রেড করতে হবে। ইকুইপমেন্ট তো চেঞ্জ হচ্ছে, আপনি ব্র্যান্ড চেঞ্জ হচ্ছে মানে প্রতি মুহূর্ত। সুতরাং একটা আধুনিকায়ন করার জন্য প্রযুক্তিগত উৎকর্ষতা বাড়াতে হবে, আমরাও পেশাদারিত্ব বাড়াতে হবে, যাতে করে আমার এই যে দক্ষতা উন্নয়নের জন্য কাজগুলো যাতে আমরা করতে পারি। দক্ষতা উন্নয়ন যে করা যায় এবং একজন দক্ষ শ্রমিক হিসেবে আমি বাইরে যেতে পারবো, এটার যে একটা প্রচারণা, অনেকেই হয়তো জানেনই না যে আমার আসলে দক্ষ হওয়ার সুযোগ রয়েছে দেশে, সেটার জন্য কোনো পরিকল্পনা? আচ্ছা, একটা জিনিস হচ্ছে কি, এখানে আমি একটু বলা প্রয়োজন, দক্ষ শ্রমিকের চাহিদা আমাদের দেশেও আছে, কিন্তু তাদেরকে রিয়েল অর্থে যে দক্ষতা করে তোলা, বিদেশকে টার্গেট করে যে দক্ষতা দরকার সেটা হচ্ছে একটা জিনিস, আর ডোমেস্টিক মার্কেটে কাজ করা সেটা হচ্ছে আর একটা জিনিস। বিদেশি মার্কেটে দক্ষ হতে হলে তাকে শুধু একটা সার্টিফিকেশান পেলে হবে না, তার এক্সপিরিয়েন্সটা চাই। আমরা বারবার মন্ত্রণালয় সেটা বলেছিলাম যে আমাদের বর্তমান টিটিসিগুলো সেগুলো ট্রেনিং শেষ করে তাদেরকে একটা সনদ দেয়, সুতরাং তারা সনদধারী, তারা অভিজ্ঞতা হয় নাই। তাদেরকে যদি কোথাও কোনো ফ্যাক্টরির সাথে, কোনো কনসার্ন ইন্ডাস্ট্রির সাথে যদি ইন্টার্নি 1 বছর করাতো, এই 1 বছরটা তাদের ট্রেনিংয়ের সাথে যোগ হতো, অভিজ্ঞতাটা একটা যোগ হতো। কিন্তু এখন আমাদের টিটিসিতে শুধু ট্রেনিং দিয়ে তাকে সনদ দেওয়া হলো, এই সনদ দিয়ে কিন্তু বিদেশি এই ট্রেনিং এর খবরটাই কতজন জানেন? হ্যাঁ, এটা প্রচার করতে হবে। আমাদের এই সেক্টরে প্রচারণা কিন্তু খুব কম। আর জনশক্তি রফতানির ক্ষেত্রে যেটি হয় যে আমি কার মাধ্যমে যাব, একটা বৈধ কোম্পানি বেছে নেয়া, এজেন্সি বেছে নেয়া, এটা একটা দুরূহ কাজ। আমরা দেখেছি প্রায়ই টাকা পয়সা দিয়ে তারা আসলে নিঃস্ব হয়ে গেছেন। এটা হচ্ছে, আমরা আপনার এই কথার উত্তরে এই কথাটা বলবো, আমরা সরকারের সাথে সবসময় যে কথাটা বলে আসছি, একটা কানেক্টিভিটি, অর্থাৎ চাহিদা এবং এই ইনফরমেশনগুলো যদি আমি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছতে পারি, অর্থাৎ একটা ইউনিয়ন কাউন্সিলে বসে সে জানবে যে বৈধ রিক্রুটমেন্সি কারা এবং কোন অফিসে কী কী কাজ আছে, এরকম একটা কানেক্টিভিটি যদি বাড়ানো যায় তাহলে সে প্রতারিত হওয়ার সুযোগগুলো কম থাকে। আপনি দেখেন আমাদের এই দেশে আমরা এগ্রিকালচার আমাদের ফার্স্ট হচ্ছে, আমাদের মানে প্রথম আমাদের প্রায়োরিটি, তারপর হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের যেটা বিকাশের ক্ষেত্র আমাদের, তারপর আমরা বলি যে আমাদের অভিবাসী কর্মী। আমি এখন
আপনি যদি এগ্রিকালচার ইয়েতে যান, কৃষি ইয়েতে যান, দেখবেন যে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত কৃষি কর্মকর্তা আছে, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত কৃষি কর্মকর্তা আছে। এটা একটা বৃহৎ একটা কন্ট্রিবিউশন। আমি সেকেন্ড কন্ট্রিবিউশন যদি ধরি, যদি আমার এই প্রবাসী কর্মী, তাহলে একটা উপজেলা পর্যায়ে পর্যন্ত যদি একটা সহকারী পরিচালক দেওয়া যায়, অন্তত তার ওই সেলে, তার ওই অফিসে গিয়ে সে ইনফরমেশনগুলো পাচ্ছে যে আজকে বিএমইটির পারমিশন কারা কারা নিচ্ছে, কিংবা বৈধ রিক্রুটিং লাইসেন্সের তালিকা তারা পাচ্ছে, কমপ্লেন করার জন্য তারা সুযোগগুলো পাচ্ছে, কোনো তাদের কোনো অভিযোগ থাকলে কোনো কিছু জানা, কোনো তথ্য, সার্বিক তথ্য জানার জন্য কিন্তু মানুষ প্রতারিত হচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠী, জি। প্রান্তিক জনগোষ্ঠী তারা গ্রামের দালাল ধরতেছে, তারা আবার শহরের একজন মধ্যসত্ত্ব আসছে, এবার ঢাকার মধ্যসত্ত্ব, এটা আরো বড়। তো এই যে সার্বিক একটা লাইন আপ, একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। প্রত্যেকটা জায়গায় একটা এরর থাকে। সর্বোপরি আসলে আমরা বলতে পারি যে প্রবাসীদের যে রেমিটেন্স বন্ড, পুঁজিবাজার বন্ড, সেটা আসলে শিক্ষিত জনগোষ্ঠী যারা রয়েছেন তাদের জন্য বেশ কাজে দিবে, এবং যারা শ্রমিক শ্রেণীর রয়েছেন তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য মন্ত্রণালয় থেকে বা দূতাবাস থেকে যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে সেটা কাজে দেবে। এবং জনশক্তি রপ্তানিতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এজেন্সিগুলো, বৈধ এজেন্সিগুলো ইনফরমেশনগুলো যদি পৌঁছে দেওয়া যায়, জি, ইনফরমেশনগুলো আপনার এই যে মসজিদ ভিত্তিক প্রচারণা করা যায়, আপনার এই যে সমাজ ভিত্তিক প্রচারণা করা যায়, তাহলে পরে অ্যাওয়ারনেসটা আরো সাকসেসফুল হবে। আমাদের কিন্তু আমরা কিন্তু প্রচারণাগুলো অ্যারাউন্ড দ্য ঢাকা সিটি, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, সারা দেশে হয় না। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম